পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ও পে কমিশন নিয়ে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের খুব শীঘ্রই সপ্তম বেতন কমিশন লাগু হতে চলেছে, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের দিনক্ষণ জানিয়ে দিল কেন্দ্র সরকার। এই দুটি খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওর নিচে একটি কমেন্ট করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন পরবর্তী রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত খবরের আপডেট সবার আগে পেতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ডিএ বৃদ্ধির সময়সীমা জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কবে থেকে মিলবে 25% বর্ধিত ডিএ? বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার। খুশিতে রাজ্য সরকারি কর্মচারীরা। অপরদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন নিয়ে দিনক্ষণ জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। অষ্টম বেতন কমিশনের সম্ভাব্য তারিখ নিয়ে বড় আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনা এখন তুঙ্গে। প্রতি 10 বছর অন্তর বেতন কাঠামো, ভাতা এবং পেনশন সংশোধনের জন্য গঠিত এই কমিশনের প্রত্যাশিত ঘোষণা ও বাস্তবায়ন নিয়ে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে উৎকণ্ঠা এবং প্রত্যাশা ক্রমশ বাড়ছে। জুন 2025 পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এই কমিশনের গঠন, বাস্তবায়নের সম্ভাব্য তারিখ এবং এর প্রভাব নিয়ে বিস্তারিত জানা গেছে। সেটি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। অষ্টম বেতন কমিশনের ঘোষণা ও গঠন। 2025 সালের 16 জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দেয়। এই ঘোষণা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে আশা সঞ্চার করেছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে সপ্তম বেতন কমিশনের মেয়াদ 2025 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা এবং অষ্টম বেতন কমিশন 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ নিয়ে এবং এর কার্যপ্রণালী শর্তাবলী এখনও চূড়ান্ত হয়নি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কমিশন গঠনের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে যাতে এর সুপারিশগুলি সময়মতো বাস্তবায়ন করা যায়। তবে 2025 সালের কেন্দ্রীয় বাজেটে, যা 1 ফেব্রুয়ারি 2025-এ ঘোষিত হয়েছিল, এই কমিশনের জন্য কোনো আর্থিক বরাদ্দ উল্লেখ না থাকায় অনেকে আশঙ্কা করছেন যে বাস্তবায়ন 2026 সালের জানুয়ারির পরেও বিলম্বিত হতে পারে। অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 65 লক্ষ পেনশনভোগীকে প্রভাবিত করবে, যার মধ্যে প্রতিরক্ষা কর্মীরাও রয়েছেন। বিশেষজ্ঞদের মতে বেতন বৃদ্ধির হার 20% থেকে 35% পর্যন্ত হতে পারে। এই বৃদ্ধি নির্ভর করবে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর, যা বেতন ও পেনশন গণনার জন্য একটি গুরুত্বপূর্ণ গণক। সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, যার ফলে সর্বনিম্ন মূল বেতন 7,000 টাকা থেকে বেড়ে 18,000 টাকা হয়েছিল। অষ্টম বেতন কমিশনের জন্য ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 থেকে 2.86 এর মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 হয় তবে সর্বনিম্ন মূল বেতন 18,000 টাকা থেকে বেড়ে প্রায় 34,560 টাকা হতে পারে। আর যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 হয় তবে সর্বনিম্ন বেতন 51,480 টাকা পর্যন্ত হতে পারে। এইভাবে সর্বনিম্ন পেনশন 9,000 টাকা থেকে বেড়ে 17,280 টাকা থেকে 25,740 টাকার মধ্যে হতে পারে। মুদ্রাস্ফীতি এবং ভাতার সংশোধন। মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে মহার্ঘ ভাতা এবং অন্যান্য ভাতা এবং যেমন গৃহ ভাতা এবং পরিবহন ভাতা সংশোধন করা হয়। 2024 সালের জুলাই থেকে মহার্ঘ ভাতা 50% থেকে বেড়ে 55% হয়েছে। জুলাই 2025-এ এটি 66% পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মচারী ইউনিয়নগুলি মহার্ঘ ভাতাকে মূল বেতনের সঙ্গে একীভূত করার দাবি জানিয়েছেন, যাতে নতুন বেতন কাঠামো আরও সরল এবং কার্যকর হয়। যদিও অষ্টম বেতন কমিশন 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা, তবে বিশেষজ্ঞদের মতে বাস্তবায়ন 2026 সালের শেষ বা 2027 সালের শুরু পর্যন্ত বিলম্বিত হতে পারে। এর কারণ হিসেবে বাজেটে আর্থিক বরাদ্দর অভাব, কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগে বিলম্ব এবং সুপারিশ চূড়ান্ত করতে 15 থেকে 18 মাস সময় লাগার সম্ভাবনার কথা বলা হচ্ছে। তবে সরকার সাধারণত বিলম্বের ক্ষেত্রে বকেয়া বেতন প্রদান করে, যা কর্মচারীদের আর্থিক ক্ষতি পূরণ করবে। অর্থনীতিতে প্রভাব। অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের ফলে সরকারের উপর প্রায়
1.5 লক্ষ কোটি টাকার আর্থিক বোঝা পড়তে পারে। তবে এই বেতন বৃদ্ধি কর্মচারীদের হাতে বাড়তি আয় তুলে দেবে, যা ভোগ্যপণ্যের চাহিদা বাড়িয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে পারে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া সম্ভব, রাজ্য চাইলেই পারে, এটা কর্মীদের অধিকার, দাবি কনফেডারেশনের। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াই চলছে। এই পরিস্থিতিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায় এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন যে রাজ্য সরকারের পক্ষে কর্মীদের বকেয়া ডিএ প্রদান করা সম্পূর্ণভাবে সম্ভব। তার মতে মূল সমস্যা সদিচ্ছার, আর্থিক অক্ষমতার নয়। মলয় মুখোপাধ্যায় উল্লেখ করেন যে কর্মীরা গত 6 বছর প্রায় 15,000 কোটি টাকা ডিএ বাবদ পাননি। যদিও রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বলেছে, সুপ্রিম কোর্ট সম্প্রতি রাজ্যকে 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে। এটি প্রমাণ করে যে ডিএ প্রদান একটি আইনি ও সাংবিধানিক অধিকার, যা থেকে কর্মীদের বঞ্চিত করা যায় না। ডিএ দেওয়ার বাস্তবসম্মত পথ রয়েছে। রাজ্য সরকারের আর্থিক অক্ষমতার যুক্তির জবাবে শ্রী মলয় মুখোপাধ্যায় এবং তার সংগঠন জোরালোভাবে পাল্টা যুক্তি দিয়েছেন যে ডিএ দেওয়া সম্ভব। তাদের বিশদ বিশ্লেষণে উঠে এসেছে যে রাজ্য সরকার বহু শূন্য পদে স্থায়ী নিয়োগ না করে চুক্তিভিত্তিক বা পুনর্নিয়োগপ্রাপ্ত কর্মী দিয়ে কাজ চালাচ্ছে। এর ফলে শুধুমাত্র বেতন ও পেনশন বাবদ সরকারের বিপুল অর্থ সাশ্রয় হয়েছে। মলয় মুখোপাধ্যায়ের দাবি, এই সাশ্রয় হওয়া অর্থ, যা গত 6 বছরে আনুমানিক 15,000 কোটি টাকার কাছাকাছি, তা দিয়েই কর্মীদের বকেয়া ডিএ স্বাচ্ছন্দ্যে মিটিয়ে দেওয়া যেত। সুতরাং ডিএ দেওয়া সদিচ্ছা থাকলে অর্থের অভাব বাধা হবে না। তিনি আরও বলেন যে সরকার বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানের জন্য অর্থ বরাদ্দ করতে পারলে কর্মীদের ন্যায্য পাওনা মেটাতে পারবে না। এই যুক্তি গ্রহণযোগ্য নয়। তাই তাদের মতে ডিএ মেটানো কেবল ন্যায্য নয়, আর্থিকভাবেও সম্ভব। মলয় মুখোপাধ্যায় পূর্ববর্তী বামফ্রন্ট সরকারের উদাহরণ টেনে বলেন, সেই সরকারও পে কমিশনের সাথে 16% মহার্ঘ ভাতা দিয়েছিল, যেখানে বর্তমান সরকার 0 থেকে শুরু করেছিল। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা যেখানে 18% ডিএ পাচ্ছেন, সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মী ও অন্যান্য রাজ্যের কর্মীরা 55% ডিএ পান, যা বৈষম্যমূলক। মুখ্যমন্ত্রী ডিএ আন্দোলনরত কর্মীদের সম্পর্কে করা কিছু মন্তব্য নিয়েও তিনি সমালোচনা করেন এবং জানান যে হাইকোর্টও এই ধরনের মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলেছে। তার মতে আদালতের হস্তক্ষেপ ছাড়া রাজ্য সরকার নিজে থেকে ডিএ বৃদ্ধির পথে হাঁটেনি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না নিয়ে মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হতে পারে, যা পরিস্থিতিটির গুরুত্ব বুঝিয়ে দেয়। মহার্ঘ ভাতা সর্বভারতীয় মূল্যসূচকের ভিত্তিতে নির্ধারিত একটি অধিকার এবং শ্রী মলয় মুখোপাধ্যায়ের মতে বর্তমান সরকার দীর্ঘ সময় ধরে এই অধিকার থেকে কর্মীদের বঞ্চিত করে রেখেছে, যা কেবল অন্যায়ই নয়, বরং সরকারের সদিচ্ছার অভাবকেই প্রকট করে। সব মিলিয়ে শ্রী মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রদান শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে তা আর্থিকভাবেও সম্পূর্ণভাবে সম্ভব। কর্মীরা এখন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে এই বিশ্বাস নিয়ে যে তাদের দীর্ঘদিনের লড়াই সফল হবে। 25% মিটিয়ে দেওয়ার নির্দেশের পর তারা আরও আত্মবিশ্বাসী এবং তাদের প্রাপ্য ডিএ তারা পাবেন, কারণ ডিএ দেওয়া সম্ভব। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর সেটি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, ভিডিও নিচে একটি কমেন্ট করে দেবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন। পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে এখনকার মতো খবর এ পর্যন্তই। ধন্যবাদ।